আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 25 ব্যাচের বাচ্চা কাচ্চারা সবাই জয়েন করে ফেলো। আমরা এখনই আমাদের লাইভ ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু জয়েন করে ফেলি। সব তো ঠিকই আছে না? সব ঠিক আছে, ওকে। আমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি, আমরা এখনই আমাদের লাইভ ক্লাস শুরু করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমাদের আজকের লাইভ ক্লাসে। আজকে আমাদের এসএসসি 2025 ব্যাচের কেমিস্ট্রি লাইভ ক্লাস, যেটা আমরা বলতে পারি আমাদের নভেম্বর 1 তারিখ থেকে শুরু হতে যাওয়া আমাদের পেইড কোর্সের ডেমো ক্লাস বলা যায়। আমি গত পরশুদিন আমাদের নভেম্বর 1 তারিখ থেকে শুরু হতে যাওয়া কোর্সের লঞ্চিং করেছি, এবং সেখানে আমি তোমাদেরকে বলেছি যে আমরা হচ্ছে মানে আজকের দিনে আমরা হচ্ছে একটা লাইভ ক্লাস নিব, ঠিক আছে? তো ওকে, আমাকে অনেকে অলরেডি জিজ্ঞেস করছো যে স্যার ক্লাস কখন শুরু হবে। ভাইয়া ক্লাস শুরু হয়ে গেছে, চলো আমরা দেখি। হ্যাঁ, আমরা হচ্ছে আমি তোমাদেরকে একটু গ্রুপে হচ্ছে শেয়ার করে দিই। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। গ্রুপে হচ্ছে শেয়ার করে দিই, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। আচ্ছা, ক্লাস শুরু হয়ে গেছে, একটু গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। ক্লাস শুরু হয়ে গেছে, হ্যাঁ ক্লাস শুরু, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তো সবাই ক্লাসে জয়েন করে ফেলবা, আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আমি একটু শেয়ার করে দিই এই ফাঁকে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, একটু মেনশন করে দাও, প্লাস ক্লাসটাকে হচ্ছে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, যাতে করে হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? যেহেতু আজকে ফ্রি ক্লাস, সেহেতু হচ্ছে এই ক্লাসের সুযোগটা আসলে সবাই নেওয়া উচিত। সবাই গ্রুপে আজকে ক্লাসটা শেয়ার করে দাও, এবং আমরা খুব জম্পেশ একটা ক্লাস করতে যাচ্ছি আজকে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করব এখনই, দাঁড়াও, তার আগে আমি একটু শেয়ার করে নিই। আচ্ছা, তো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলবো আমরা, ঠিক আছে? সবাই আমরা একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলি। আমি দেখি সব জায়গায় শেয়ার হয়ে গেছে কিনা। সব জায়গায় শেয়ার হয়ে গেলে আমরা শুরু করছি, ঠিক আছে? আমরা আজকে এমসিকিউ পার্টটা করব। এবং কেউ যদি ক্লাসে জয়েন করতে না পারো, অবশ্যই আগে আমাদের পেজ ফলো করে নিবা। পেজ ফলো করে নিলে কিন্তু তোমরা ক্লাসে জয়েন করে ফেলতে পারবা, ঠিক আছে? পেজ যদি তোমরা জয়েন করতে চাও, যদি তোমরা ক্লাসে জয়েন করতে চাও, অবশ্যই প্রথমে কি করবা, আমাদের হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে একটা ফলো দিয়ে দাও। ফলো দিয়ে তারপরে হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলো, ঠিক আছে? ঠিক আছে, তো আমি একটু সময় নিচ্ছি, যেহেতু আজকে আমাদের এসএসসি প্রথম লাইভ ক্লাস, তো হচ্ছে অনেকেই হয়তো বা তেমনভাবে জানো না, যার কারণে আমি একটু টাইম নিচ্ছি, 2টা মিনিট একটু সময় নেই, এর মধ্যে আসলে সবাই একটু জয়েন করে ফেলুক, ঠিক আছে? আমরা একটু সময় নেই, 2টা মিনিট, এর মধ্যে হচ্ছে সবাই জয়েন করে ফেলুক। আচ্ছা, সব কি ঠিক আছে? সবকিছু ঠিক আছে আশা করছি। আচ্ছা, তোমরা আমাকে একটু বলবা কে কোথা থেকে ক্লাস করছো, সেটা একটু ভাইয়াকে একটু জানাবা। এই মুহূর্তে কে কোথা থেকে ক্লাস করছো সেটা একটু আমাকে একটু জানাও। এই মুহূর্তে কে কোথা থেকে ক্লাস করছো সেটা একটু আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে?
আমি জানি আমাদের এসএসসি আসলে ক্লাসে আমাদের যে পেজ, আমার যে গ্রুপ, আমার গ্রুপ আসলে মেইনলি হচ্ছে এইচএসসি গ্রুপ, যার কারণে এসএসসি হচ্ছে স্টুডেন্ট হচ্ছে আমার গ্রুপে হচ্ছে খুবই কম। বাট তারপরেও যারা আছো তোমরা ক্লাসে জয়েন করো, কারণ হচ্ছে তোমরাই কিন্তু সামনের বছর আবার এইচএসসি মানে কলেজে উঠবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি এখন থেকেই জিনিসটা গ্রুমিং হয়ে আসুক। ওকে, ঠিক আছে, আমাদের কাজ আমার শেষ। চলো শুরু করি। হ্যাঁ, চলো আমরা শুরু করি, আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকে কি ক্লাস ভাইয়া? আজকে আসলে ডেমো বলার কিছু নাই, ডেমো বলার আসলে সুযোগ নাই, কারণ আমি এই অধ্যায়টাকে আর পেইড কোর্সে কিন্তু ইনক্লুড করলেও করতে পারি, সেটা আসলে ডিপেন্ড করছে। বাট ধরে নাও এই কোর্সটা, এই ক্লাসটাকে মানে এই অধ্যায়টাকে পেইড কোর্সে ইনক্লুড করা হবে না। বাট যদি সময় পাই অবশ্যই এই কোর্সটাকে আরও ডিটেলসে পড়ানো হবে, ঠিক আছে? এই ক্লাসগুলো, যে ক্লাসগুলো এখন আমি এই অক্টোবর মাস জুড়ে যে ক্লাসগুলো নিব, সেই ক্লাসগুলো হচ্ছে আমরা যদি সময় পাই পরবর্তীতে, তাহলে দেখা যাবে যে আমরা এই অধ্যায়টাকে আবার রিপিট করব, ঠিক আছে? ওটা রিপিট হতেই পারে, ওটা আসলে রিপিট হতেই পারে, ওটা রিপিট হতেই পারে, ঠিক আছে? তাহলে ওটা আমরা পরে হচ্ছে, ওটা হচ্ছে আমাদের পরের আলোচনা, যে আমরা আসলে ওটা রিপিট করব কি করব না, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা বুঝবো। তো চলো আমরা এখন দেখি। হ্যাঁ, আমরা দেখি। তো হাবিব আহমেদ চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো কারা কারা ক্লাস করছো আমাকে একটু কষ্ট করে একটু জানাবা, এবং তোমরা কোথা থেকে, কে কোথা থেকে ক্লাস করছো সেটা একটু আমাকে জানাবা। আর অবশ্যই ক্লাসটাকে কি করবা, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। আমি আমার এইচএসসি 25 এবং 26 ব্যাচের যারা স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি যে ক্লাসটা হচ্ছে তোমরা শেয়ার করো। আচ্ছা, আমাকে বলছো, অনেকেই বলছে কিভাবে ক্লাসে ঢুকবো, এটা কেমন কথা? কিভাবে ক্লাসে ঢুকবা মানে? তোমরা তো আসলে গ্রুপে কি অ্যাড নাই? তোমরা গ্রুপে অ্যাড থাকলেই তো আসলে ক্লাসে ঢুকতে পারো, তোমরা গ্রুপে অ্যাড থাকলেই তো ক্লাসে ঢুকতে পারো। আচ্ছা দেখো, তোমরা যে কি করো, তোমরা ক্লাসে ঢুকবা, তোমাদের সবাইকে কিন্তু আমি কিন্তু, যারা কিনা আমার সাথে মেসেঞ্জারে পরিচিত আছো, তোমাদের সবাইকে কিন্তু আমি অলরেডি আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এগুলো লিঙ্ক দিয়ে দিছি। তোমরা এগুলোতে জয়েন হও না কেন? এগুলো জয়েন না হলে কি তুমি ক্লাসে ঢুকতে পারবা? হ্যাঁ, তোমাদেরকে আমি হচ্ছে এগুলো দিয়ে দিই তো নাকি ভাইয়া? এগুলো দিয়ে দিই, তারপরে হচ্ছে তোমরা এগুলো তখন দেখো না, তোমরা হচ্ছে তখন হেলাফেলা করো। আসলে ছোট মানুষ তো, এই জন্য হচ্ছে হেলাফেলা করো বেশি। তোমরা যদি কলেজ উঠতা তাহলে হচ্ছে এগুলো আসলে আর হেলাফেলা করতে না। তো তোমরা আসলে এগুলো হেলাফেলা করার কারণে যেটা হয়, পরে হচ্ছে তোমরা খুঁজে পাও না যে আমি ক্লাসটাতে আমি কিভাবে ঢুকবো। আচ্ছা, ঠিক আছে, আমি আর কারো কথা শুনছি না, ঠিক আছে? আর কারো কথা শোনার টাইম না, কারণ এইভাবে হচ্ছে আমি যদি জনজনের সবাইকে যদি এখন যদি অ্যাড করতে শুরু করি তাহলে কিভাবে হবে? হ্যাঁ, এগুলো তোমাদের আগেই করা উচিত ছিল, ঠিক আছে? এগুলো তোমাদের আগেই হওয়া উচিত ছিল, এই অ্যাডগুলো আসলে তোমাদের আগেই হওয়া উচিত ছিল। তোমরা আসলে অ্যাড হও না। তোমাদেরকে একটা কথা বললে তোমরা বোঝো না, কেন বোঝো না বলো তো ভাইয়েরা? কেন বোঝো না? কিছু বললে বলবা ভাই আমরা তো ছোট, আমরা ছোট, আমরা বুঝি না। কিন্তু না বুঝলে হবে? না বুঝলে হবে? হ্যাঁ, না বুঝলে হবে? হবে না। আচ্ছা, জান্নাত বলছো আমরাও কি করব? এইচএসসি 25, সাদিয়া ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, জান্নাতুল জান্নাত বলছো এটা এসএসসি 25 ক্লাস। হ্যাঁ ভাই, এটা এসএসসি 25 ক্লাস। তোমরা কেন করবা? তোমরা তোমাদের পড়াশোনা করো। হ্যাঁ, তোমরা হচ্ছে তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন দিয়ে তারপর হচ্ছে তোমরা পড়াশোনা করতে চলে যাও, কারণ আজকে আমাদের এইচএসসি 25 ব্যাচের ক্লাসটা কিন্তু আজকে রাত 10টায় শুরু হবে। ঠিক আছে, তোমাদের ক্লাস আজকে রাত 10টায় শুরু হবে। তো তোমরা আপাতত এখন তোমাদের ক্লাস নেই, তো তোমরা হচ্ছে এখন মেনশন দিয়ে দ্রুত কেটে পড়ো। ঠিক আছে, গিয়ে বাসায় গিয়ে মানে তোমাদের নিজের পড়াশোনা করতে হবে না, নিজের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, নিজের পড়াশোনা কিন্তু করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি যারা যারা ক্লাসে আছো 25 ব্যাচে তোমরা হচ্ছে ক্লাসটা করি আমরা। চলো, ঠিক আছে, আশা করি আমাদের ক্লাস আমরা আশা করছি রাত 8টার মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবো। আমাদের এমসিকিউ সলভিং ক্লাস আজকে। তো আমাদের আজকে এমসিকিউ সলভিং ক্লাস, আমাদের যে ডেমো ক্লাসগুলো থাকার কথা সেটা আজকে ফার্স্ট ক্লাস। আজকে আমরা কি পড়বো? আমরা পড়বো আমাদের রসায়ন, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়টার উপর টোটাল 121টা এমসিকিউ আছে আমার কাছে, যে 121টা এমসিকিউ আমাদের 2024 থেকে মানে একদম রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন থেকে শুরু করে 2017 পর্যন্ত আমার যতগুলো কোয়েশ্চেন আছে বোর্ডে, প্লাস আমাদের বিভিন্ন স্কুলে, এই কোয়েশ্চেনগুলো নিয়ে হচ্ছে আমি আমাদের আজকের ক্লাসটাকে সাজিয়েছি। ঠিক আছে, তো আমি একটু দেখি একটু সাউন্ডটা ঠিক আছে কিনা। আসলে বাসা স্কুলে এই কোয়েশ্চেনগুলো, আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। ওকে, তাহলে চলো দেখি। ফিস করে কে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা তাহলে আমাদের পড়াই শুরু করি। হ্যাঁ, পড়া শুরু করি। চলো প্রথমেই আমরা আমাদের একটু এমসিকিউটা দেখে ফেলি। তো তোমাদের আমি একটা কথা বলি, আজকে তোমরা যে সেটআপে পড়ছো এই সেটআপ আসলে থাকবে না, এটা আসলে নর্মাল সেটআপ। ঠিক আছে, আমাদের সেটআপটা আরো ভালো হবে যেরকম আমি বলি, কারণ হচ্ছে তোমাদের এই কোর্সটা নেওয়ার জন্য হচ্ছে অলরেডি একজন টেক ডিপার্টমেন্টের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তো তিনি হচ্ছেন আমাদের জন্য স্লাইড তৈরি করছেন সুন্দর সুন্দর করে। তো আমাদের কিন্তু সবগুলো ক্লাস পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে হবে। তো ক্লাসগুলো অনেক বেশি আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। আগামী পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতেই তোমরা দেখবা যে পাওয়ার পয়েন্টের ক্লাস হচ্ছে, পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে। আজকে আপাতত আমি আসলে অত সময় পাই নাই, বা যাকে কাজ দেওয়া হয়েছে নতুন মাত্র কাজ দেওয়া হয়েছে, তো সে হচ্ছে এখনো পর্যন্ত আমাকে কাজটা হচ্ছে সে গুছাই নিতে পারে না আর কি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তো আশা করছি ক্লাসগুলো আমাদের জন্য খুবই আকর্ষণীয় হবে সব ক্লাস। এবং এক মাস তো তোমরা ক্লাস করছোই, পুরো অক্টোবর জুড়ে যখন তোমরা ক্লাস করবা তোমরা আসলে বুঝে যাবা যে ক্লাসের গুণগত মানটা কেমন হবে। ঠিক আছে, গুণগত মানটা কেমন হবে সেটা আসলে তোমরা বুঝতে পারবা। তাহলে চলো দেখি আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। ঠিক আছে, আজকের ক্লাস শুরু করি। কোন কালারটা নিলে তোমাদের জন্য ভালো হয়? একটু রেড নিব। কোন কালারটা নিলে তোমাদের জন্য ভালো হয়? সফট ব্রাশ নেই। হ্যাঁ, সফট ব্রাশ নেই, একটু রেড নেই নাকি? একটু রেড নেই। ওকে ঠিক আছে, এটাই আমার মতে বেটার হবে তোমাদের জন্য। ওকে চলো, আমাদের প্রথম প্রশ্ন মোল নিয়ে পড়াশোনা। ভাইয়া, তো মোল নিয়ে পড়াশোনার আগে পড়াশোনাটা কিভাবে হবে আমি বলি। এই যে আমরা এমসিকিউ সলভ করবো, প্রত্যেকটা অধ্যায়ের আমরা এমসিকিউ সলভ করার সময় আমরা প্রথমে, যেমন এটা প্রথম পড়াশোনা কি মোল নিয়ে এমসিকিউ সলভ করার আগে আমরা মোল নিয়ে আমাদের যে বেসিক সেটা হচ্ছে আগে একটু আমরা লিখে ফেলবো। ঠিক আছে, একটু ঝালাই করে নিই, আমাদের পড়াশোনাটা একটু ঝালাই করে নিই। চলো, আমরা মোল নিয়ে পড়াশোনার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মোল নিয়ে যে বেসিকটা সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের হচ্ছে ঠিক করে নিব। ঠিক আছে, আমাদের মোল নিয়ে যে বেসিকটা আছে সেটা হচ্ছে আমরা প্রথমে একটু ঠিক করে নিই। চলো তাহলে চলো আমরা লিখি, চলো সবাই লিখি যে আমাদের মোল, চলো লিখি একটু আমাদের মোল নিয়ে পড়াশোনাটাই আমাদের আসলে কি বলেছে। চলো দেখি মোল। হ্যাঁ, মোল নিয়ে আমরা কি কি জানি বলো তো? মোল আমরা জানি মোলকে প্রকাশ করা হয় n দিয়ে, এবং n ইকুয়াল টু কি জানি বলো তো? W/m। তারপর আমরা কি জানি? আমরা জানি V/22.4, এবং আমরা আরেকটা কি জানি? n ইকুয়াল টু n/na। তাহলে এখানে আমাদের কখন কোন সূত্রটা ব্যবহার করব, তো একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করো সবাই। এই যে n, এই nটা হচ্ছে কি আমাদের মোল সংখ্যা বোঝায়। তারপরে দেখো তো এই যে W, এই যে আমাদের m, তারপরে এই যে V, এই যে আমাদের 22.4, তারপর এই যে আমাদের n, এই যে আমাদের na, এগুলা কোনটা দিয়ে কি বোঝায় চলো একটু দেখে ফেলি আমরা। W মানে কি? W দেওয়া হচ্ছে প্রশ্নে দেয়া ভর। তোমাকে প্রশ্নে কোনো একটা গ্যাসের একটা ভর দেয়া থাকবে বা কোনো একটা পদার্থের ভর দেয়া থাকবে। ধরো বললো যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তো এই যে 20 গ্রাম দেওয়া আছে সেটা হচ্ছে W। আর m কি? যে পদার্থটা দেওয়া থাকবে তার আণবিক ভর, যে পদার্থ দেয়া থাকবে তার আণবিক ভর, যে পদার্থ দেয়া থাকবে তার আণবিক ভর, আণবিক ভর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল M। যেমন যদি বলে ক্যালসিয়াম কার্বনেট, তো ভাই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100।
তাহলে m হচ্ছে আমাদের 100। যদি বলে কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত 44, তো আমাদের কিন্তু আণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে। ভাই ভি কি? ভি হচ্ছে আমার এসটিপি তে আয়তন, এটা হচ্ছে ভিএসটিপি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিএসটিপিটা কি? ভিএসটিপি হচ্ছে তোমার প্রশ্নে হয়তোবা কোন একটা আয়তন দেয়া থাকতে পারে অথবা তোমাকে বলা থাকতে পারে যে এই আয়তনটা বের করো। ঠিক আছে, আর 22.4 কি? 22.4 হচ্ছে এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন। 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে আমাদের 22.4। 1 মোল গ্যাসের আয়তন এটা হচ্ছে আমাদের 22.4 লিটার। ঠিক আছে, এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের 1 মোল 22.4 লিটার জায়গা দখল করে। আর যে পদার্থ দেয়া থাকবে তার আণবিক ভরকে আমরা বা তার পারমাণবিক ভরকে আমরা কি বলবো? ক্যাপিটাল এম। পারমাণবিক ভরও হতে পারে যদি পরমাণু দেওয়া থাকে। ঠিক আছে, ডব্লিউ কি? প্রশ্নে দেয়া ভর, এটা হচ্ছে আমাদের ডব্লিউ। ভিএসটিপি কি? ভিএসটিপি হচ্ছে আমাদের প্রশ্নে দেয়া পদার্থের আয়তন। প্রশ্নে দেয়া আয়তন বা এই আয়তনটাই আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। অনেক সময় দেখা যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই আয়তনটা মানে ভিএসটিপি বের করতে হয়। তারপর আসো এন কি? হ্যাঁ, উদ্দীপকে যদি দেওয়া থাকে টি টা কয়টি, এতটি, 50টি, 100টি, মানে টি সংখ্যা, অণুর সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে? ফর্মুলাটা তখন দাঁড়াবে আমাদের এন। যদি প্রশ্নে আমাদের অণুর সংখ্যা যদি দেওয়া থাকে, অণুর সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন। অণু বা পরমাণু সংখ্যা এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন। আর এন এ কি? এন এ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। এন এ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো, বা এটাকে আমরা বলছি অ্যাভোগাড্রো সংখ্যা। এবং এই অ্যাভোগাড্রো সংখ্যার মান কত ভাইয়া? সবাই জানি তাই না? 6.023 × 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। এটাকে তোমরা 6.02 লিখলেও হয়, পরে 3 না লিখলেও চলে। তো এক কাজ করি, আমরা পরে 3 না লিখি। হ্যাঁ, যেহেতু চলে সেহেতু আমরা হুদাই কেন কষ্ট করবো বলো তো? যেহেতু আমার পরে না লিখলেও চলে, 03 যেহেতু না লিখলেও চলে, সেহেতু আমরা লিখবো না। ঠিক আছে, যেটা চলে সেটা আমরা কেন লিখবো বলো তো? তাহলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যার মান মনে রাখবো 6.02 × 10⁻23। ওকে, এই হচ্ছে আমাদের মূল সংক্রান্ত আলোচনা। আশা করি সবাই বুঝছি। তাহলে চলো এখন আমরা মূল সংক্রান্ত আলোচনা থেকে আমরা এখন এমসিকিউ গুলা করে ফেলি। চলো এমসিকিউ করি। এই যে এমসিকিউ, 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? জিনিসটা কি অনেক বড় হয়ে গেছে তোমাদের জন্য? দেখতে পাচ্ছ আশা করি সবাই, 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি সবই। তাহলে দেখো 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান থাকে। আচ্ছা, এটা কি ফোকাসিং করতে সমস্যা করছে কোনো কারণে? না, ঠিক আছে। তাহলে 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান? তাহলে একটু খেয়াল করো, 27 গ্রাম পানি নিয়েছো, তাহলে ডব্লিউ না, ভর দেওয়া আছে না? 27 গ্রাম পানি মানে কি বলতো? 27 গ্রাম পানি মানে হচ্ছে আমাদের ডব্লিউ দেওয়া আছে। তাহলে 27 গ্রাম পানি মানে আমাদের ডব্লিউ দেওয়া আছে। তাহলে কত মোল এন বের করতে বলেছে। ফর্মুলা কি? এন = W/m। তাহলে খেয়াল করো, ডব্লিউ কত? 27 গ্রাম। হ্যাঁ, পানির আণবিক ভর কত? 18। তাহলে আনসার কত আসবে? 1.5 মোল। তাহলে এই যে আমাদের আনসার 1.5 মোল। এটা ঢাকা বোর্ড 2024-এর আসা প্রশ্ন। তারপরে যাই আমরা পরেরটাতে চলে যাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন। ওকে, তারপরে আমরা যদি দেখি আমাদের পরের প্রশ্নে যদি যাই, দাঁড়াও, এটা গেল। এটা যাওয়ার পর আমরা যদি পরেরটাতে যদি যাই তাহলে আমাদের কি আসবে দেখি। আমি কি ভুল নিলাম? 1 মিনিট। না, ঠিক আছে। আমি ভাবলাম আমি কি নিলাম, উল্টাপাল্টা কিছু নিলাম কিনা। না, দেখো, তারপর দেখো কুমিল্লা বোর্ড 20-এ আসছে একটা প্রশ্ন, 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল হয়? ভাই 4 গ্রাম ক্যালসিয়াম, ডব্লিউ দেওয়া আছে, ক্যালসিয়াম দেওয়া আছে, তাহলে কত মোল? N = W/m। তো ডব্লিউ কত? 4 গ্রাম। আর ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 থেকে 30 পর্যন্ত। 1 থেকে 30 পর্যন্ত কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে N = কত? 0.1 মোল। আনসার আসবে কত? আনসার আসবে 0.1 মোল। এই যে দেখো আনসার 0.1 মোল। পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। পিডিএফ আমি হচ্ছে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব। তারপর অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এই লাও, সহজ, 6.023 ×
23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। এখানে অপশন সহ দেওয়া আছে, আসলে ভাইয়া তাড়াহুড়ার কারণে মানে তোমাদের এই ক্লাসগুলো তোমাদের কোর্স যখন আমি রেডি করব তখন তো হচ্ছে তোমাদের জন্য ওটা আলাদাভাবে রেডি করা হচ্ছে, এই জন্যই কিন্তু নভেম্বরের 1 তারিখ থেকে ক্লাস দিয়েছি। বাট এখন ভাইয়া অন্যান্য কাজে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে অত বেশি ফোকাস করে আসলে ক্লাসটা নেওয়া হচ্ছে না। বাট তোমাদের এই কোর্সের জন্য কিন্তু আলাদাভাবে একজন লোক নিয়োগ দেওয়া হয়েছে যে কিনা এই স্লাইডগুলো তৈরি করছে, সেখানে এইরকম থাকবে না, ঠিক আছে? তোমরা হয়তো বা 1-2 দিন পরে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে সেটা দেখতে পাবা। ওকে, তো আজকের ক্লাস দেখে আসলে যাচাই করার কোনো সুযোগ নাই। যদি মনে করো আজকের ক্লাস, কেউ যদি মনে করো আজকের ক্লাস ওয়াও লেভেলের হচ্ছে, তাহলে বুঝবা যে পরের ক্লাসগুলো আরো বেশি অসাধারণ হবে, ঠিক আছে? 18 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা কত ভাইয়া? 18 গ্রাম গ্লুকোজ, তাহলে ডব্লিউ দেওয়া আছে, অণুর সংখ্যা বের করতে বলছে ভাইয়া, এন বের করতে বলছে, তাই না? তাহলে ফর্মুলা কি? W/m = n/na, W/m = n/na। তাহলে অণুর সংখ্যা n = কত আসবে? অণুর সংখ্যা n = আসবে W × na / m। তাহলে এটার সমান আমরা কত পাচ্ছি, বা W = আমরা কত পাচ্ছি, সরি n = কত পাচ্ছি? n = আমরা পাচ্ছি W কত? W হচ্ছে 18 গ্রাম, Na কত? অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই আমাদের m কত? গ্লুকোজ। ভাইয়া গ্লুকোজ কিভাবে লেখে? গ্লুকোজ লিখে এইভাবে C6H12O6। তাহলে C6H12O6 এটার মানে কি? কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা, আণবিক ভর হচ্ছে 180। গ্লুকোজের আণবিক ভরটা মুখস্থ রাখা উচিত। তাহলে আনসার আসবে 6.02 × 10⁻22 এতটা আসবে। তাহলে এটা কোথায় আছে অপশন? এই যে দেখো, খ নাম্বার অপশন, ঠিক আছে? এটা আমাদের খ নাম্বার অপশন। তারপরে যাই 2 গ্রাম খাদ্য লবণে কয়টি অণু আছে? হ্যাঁ, খাদ্য লবণ 2 গ্রাম দেওয়া আছে। 2 গ্রাম মানে কি? W দেওয়া আছে। খাদ্য লবণ মানে কি ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড, NaCl। কয়টি অণু আছে? অণু মানে কি? n বের করতে বলছে। তাহলে সূত্র কি? n/na = W/m। তাহলে এখান থেকে আমরা লিখব বা n = W × na / m। তো n এর মান তো আমরা এখন জানি, বারবার আর লেখার দরকার নাই। তাহলে আমরা কত পাচ্ছি? সমান W কত? W হচ্ছে 2 গ্রাম, 2 × na, অ্যাভোগাড্রো সংখ্যা তো জানোই, তাই না? তাহলে আমি na আকারে লিখে দিই। m কি? খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম 23, ক্লোরিন 35.5, 58.5, ঠিক আছে? যদি হিসেব করি তাহলে কত আসবে বলো? তোমরাও বলো। 2 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 58.5। আনসার আসবে 2.058 × 10⁻22। 2.058 না, এটা না 2.058 × 10⁻22। এই যে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এইটা আসবে আমাদের আনসার। ওকে, এইটা আসবে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখি, একটু তাড়াতাড়ি করব, হ্যাঁ? তারপরে দেখি 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান? ভাই গ্রাম দেওয়া আছে, কতটি বের করতে বলছে। তাহলে এটাও কি? n/na = W/m। তাহলে বা n = কত? n = W × na / m। তাহলে বা n = W কত? 5 গ্রাম ইন্টু Na, অ্যাভোগাড্রো সংখ্যা বসাবা, m কত? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর ভাইয়া 100। তাহলে হিসেব করলে n এর মান কত আসবে? চলো দেখি। 5 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 100, 3.01 × 10⁻22, 3.01 10⁻22, এটা আসবে আমাদের আনসার, ঠিক আছে? তারপরে যাই, দেখো সব কিন্তু বোর্ড প্রশ্নই পড়াচ্ছি। 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? হ্যাঁ, এখন কিন্তু পরমাণুর কনসেপ্ট চলে আসছে। 1 মোল বলছে, তার মানে n, পরমাণুর সংখ্যা তার মানে বড় হাতের n বের করতে হবে। সূত্র কি? n/na, n = n/na। বাট একটা জিনিস এখানে একটু ভুল হয় আমাদের, এটা যে n, এটা হচ্ছে অণুর সংখ্যা। হ্যাঁ, পানিতে হাইড্রোজেন পরমাণু কয়টা থাকে ভাইয়া? পানি কিভাবে লেখে বলো তো? H2O। পানি লেখে কিভাবে? পানি লিখে এইভাবে
H2O। তাহলে একটা পানিতে হাইড্রোজেন পরমাণু থাকে দুইটা, তাহলে 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণু থাকবে কত? 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। তো এরকম যদি বলে, তোমাকে যদি বলে যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের পরমাণুর সংখ্যা কত, তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমরা এইভাবে লিখি। তো 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, বাট পরমাণু কয়টা? একটা ক্যালসিয়াম, একটা কার্বন, দুইটা, তিনটা অক্সিজেন, 5টা, তাহলে তখন কিন্তু এখানে 5Na হবে। তাহলে অণুর সংখ্যা যদি বলে তাহলে আমরা Na লিখবো, আর যদি পরমাণুর সংখ্যা বলে তাহলে পরমাণু হিসেব করে n এর সাথে সেটা গুণ দিয়ে দিব। ঠিক আছে, যদি পরমাণুর কথা বলে তাহলে পরমাণু হিসেব করে আমরা n এর সাথে সেটা গুণ দিয়ে দিব। তাহলে এটা সমান কত আসবে আমাদের? এটা আসবে পরমাণুর সংখ্যা কত, তাহলে বা n ইকুয়াল টু n ইন্টু 2Na, n ইন্টু 2Na। তাহলে n কত? 1 মোল, 1 মোল ইন্টু 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটা গুণ করলে আনসার আসবে 1.2046 ইন্টু 10 টু দি পাওয়ার 24t। এতটি হবে আমাদের আনসার। তারপরে দেখি পরে কিও বলছে, 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে? খেয়াল করো, 1 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটা থাকবে ভাইয়া? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 2 মোলে কতটা থাকবে ভাইয়া? 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক। 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক মানে কি 1.204 ইনটু 10 টু দি পাওয়ার 24। বুঝতে পেরেছি আশা করি। তারপরে যাই, এই দেখো হোলি ক্রসের একটা প্রশ্ন আসছে, 16 গ্রামে কতটি অক্সিজেন পরমাণু ও অণু বিদ্যমান? অণুও বের করতে বলছে, পরমাণুও বের করতে বলছে। 16 গ্রাম দেওয়া আছে, তার মানে কি W/m। প্রথমে আমরা অণুর সংখ্যা বের করি। তাহলে অণুর সংখ্যা বের করলে ইকুয়াল টু কি n/n, n/n। তাহলে এখান থেকে আমরা n বের করব, n ইকুয়াল টু W ইন্টু Na ডিভাইডেড বাই m। তাহলে সমান W কত? 16 গ্রাম, Na কত? অ্যাভোগাড্রো সংখ্যা মান বসাবা, m কত? 32। এটা হিসাব করলে আসবে আমাদের, যদি হিসাব করি তাহলে এটা কত আসবে? এটা আসবে আমাদের 0.5 Na, অর্থাৎ 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 16 গ্রাম অক্সিজেনে আমার অক্সিজেনের অণু আছে এতটি। এখন পরমাণু যখন বলবে তখন কি করব ভাইয়া? অক্সিজেন গ্যাস কিভাবে লেখে দেখো তো, O2। তার মানে একটা অক্সিজেনে দুইটা পরমাণু আছে, ওই যে আগের কনসেপ্ট, 2Na হয়ে যাবে। এখানে আর Na থাকবে না, n এর বদলে আমরা কি বসাবো? 2Na বসাবো। তাহলে 2Na বসালে আমাদের W, আমাদের লাগবে কি? আমাদের লাগবে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা লাগবে, তাই না? তাহলে পরমাণুর সংখ্যা n ইকুয়াল টু কত আসবে? W ইন্টু 2Na ডিভাইডেড বাই m, ডিভাইডেড বাই m। তাহলে ডিভাইডেড বাই যদি m আসে, W কত? W হচ্ছে 16 গুণ 2 গুণ Na ডিভাইডেড বাই অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32 আর উপরেও 32, 16 দুগুণে 32 কাটা, তার মানে আমরা অ্যাভোগাড্রো সংখ্যক অণু পাবো। অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে কি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে আনসার কয়টা? দুইটা। এই যে হচ্ছে আনসার, 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তারপরে যাই, অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে কতটি নাইট্রেট আয়ন আছে? ভাইয়া আগে অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগটা তো লিখতে হবে, তারপরে এনে বুঝবা যে কতটি নাইট্রেট আয়ন আছে। অ্যালুমিনিয়াম নাইট্রেট কিভাবে লেখে দেখো, অ্যালুমিনিয়াম আর হচ্ছে কি নাইট্রেট, তাদের যৌগমূল, তাদের জারণ মান জানতে হবে। অ্যালুমিনিয়াম কি 3+, নাইট্রেট কি মাইনাস। যৌগমূলকের জারণ মান কিন্তু আমাদের পঞ্চম অধ্যায়ে পড়ানো হয়, তাই না? তাহলে এখন এই দুইটাকে যদি একসাথে যদি মার্জ করো, একসাথে যদি লিখো, তাহলে কিভাবে লিখবা? একজনের মাথার জিনিস আরেকজনের পায়ে চলে যাবে। কি কনসেপ্টটা কি? একজনের মাথার জিনিস আরেকজনের পায়ে চলে যাবে। তাহলে অ্যালুমিনিয়াম আর নাইট্রেট মনে করো একসাথে লিখে ফেললাম। এখন অ্যালুমিনিয়ামের মাথার জিনিস নাইট্রেটের পায়ের নিচে চলে যাবে, নাইট্রেটের মাথায় আছে মাইনাস মানে কি 1, এটা চলে যাবে অ্যালুমিনিয়ামের পায়ের নিচে। হ্যাঁ 1 কে লিখতে হয়, 1 লিখতে হয় না। তাহলে 1 যদি লিখতে না হয়, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগের সংকেত। ঠিক আছে, এখন বলছি অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে কতটি নাইট্রেট আয়ন আছে? ভাই একটা অ্যালুমিনিয়াম নাইট্রেটে নাইট্রেট আয়ন কয়টা? 3টা। তুমি বলতে পারো 9টা, 3 3 9 না, এটা তো একটা নাইট্রেট, 3টা আছে, ব্র্যাকেটের বাইরে 3। তাহলে একটা যদি 3টা থাকে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যালুমিনিয়াম নাইট্রেটে আমাদের নাইট্রেট আয়ন NO3- আয়ন সংখ্যা কত হবে? আয়ন সংখ্যা আমাদের হবে এর 3 গুণ, 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তো 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে আনসার আসবে 18 আসবে না, 18 আসলে এটা এত হবে না, এটা আসবে 1.8069 ইন্টু 10 টু দি পাওয়ার 26।
26 হওয়ার কথা না, এটা 24 হবে। এটা একটু ভুল আছে অপশনটা, হ্যাঁ ভাই, এটা 24 হবে, 24। ঠিক আছে, তাও আমি একটু ক্যালকুলেশন করে দিই। 3 × 6.02 × 10⁻23, হ্যাঁ 1.806 × 10⁻20 40। ঠিক আছে, এটা 10⁻24 আসবে। তারপরে যাই, একটি সালফিউরিক অ্যাসিড অণুর ভর কত? হ্যাঁ একটি বলা আছে, ভর বের করতে বলছে। একটি মানে কি n/na, n/na ভর বের করতে বলছে, তার মানে কি w/m। তাহলে w বের করব, তাই না? তাহলে w সমান কত? n × m ডিভাইডেড বাই na, na। তাহলে বা w ইকুয়াল টু কত? n কত? n হচ্ছে একটি, m কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, na কি অ্যাভোগাড্রো সংখ্যা, বসাই দিবা। ঠিক আছে, বসালে আনসারটা কত আসবে? 98 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23, আনসার আসবে 1.627। আচ্ছা 1.627, আচ্ছা দেখি 1.627 × 10⁻23। এখন এখানে কোথাও এই আনসারটা নাই, বলতে পারো ভাই এটা তো tan−123। এখানে দেখো একটা আনসার আছে, এখানে এটা হচ্ছে tan, আচ্ছা দাও 1 মিনিট, 98 ভাগ 6.023 × 10⁻23, আনসার আসবে 1.627, tan−122 আসবে, tan−122 ইনভার্স আছে এখানে একটা, হ্যাঁ tan−122। বাট দেখো এখানে কোথাও 22 নাই, তা 22 না থাকলে 23 আছে, তাই না? তাহলে এখানে তুমি যদি এটাকে যদি tan−123 বানাতে চাও, তাহলে এখানকে কি করতে হবে? একটা দশমিকের ডানে নিতে হবে, তার মানে 16.27। এই আনসারটা কোনটা? এইটা 16.27 × tan−123। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছে। তারপরে যাই 12, ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণুর সংখ্যা কত? ভাই আগে তো ক্যালসিয়াম ফসফেটের সংকেত জানা লাগবে, তাই না? ক্যালসিয়াম কিভাবে লেখে? Ca2+, ক্যালসিয়াম 2+। ফসফেট কিভাবে লেখে? PO4 3-। কি বলছি? একজনের পায়ে জিনিস আর একজনের মাথায় চলে যাবে, তাহলে ক্যালসিয়াম আর ফসফেট আগে লিখলাম। ক্যালসিয়ামের 2 চলে যাবে ফসফেটের নিচে, ফসফেটের 3 চলে আসবে ক্যালসিয়ামের নিচে। এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফেট। তার মানে তুমি যদি যৌগমূলকের জারণ মান জানো, যৌগমূলক লিখতে পারো, আর যদি পরমাণু আয়ন যদি লিখতে পারো, ক্যাটায়ন আয়ন লিখতে পারো, তাহলে এগুলো তোমার জন্য কোনো বিষয় না। তাহলে এখানে মোট পরমাণুর সংখ্যা কয়টা? ভাই ক্যালসিয়াম 3টা, ফসফেট কয়টা? 1 আর 4 5টা, 5 দুগুণে 10টা, 10 আর 3 কত? 13টা। আনসার হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের একটা অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 13টি। দেখো ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 23, আবার রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলও কিন্তু এই প্রশ্নটা আসছে। অক্সিজেনের 0.5 মোল সমান কত গ্রাম? এটা কিভাবে করবা? 0.5 মোল অক্সিজেনের 0.5 মোল মানে কি? তোমার হচ্ছে n দেওয়া আছে, গ্রাম বের করতে বলছে, তার মানে w। তোমরা জানো n = w/m, তাহলে বা w = কত? nm। n কত? 0.5, আর অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, গুণ করলে কত আসে ভাই? 16 গ্রাম। ঠিক আছে, আমি তো ডিটেলস বোঝাচ্ছি, এই জন্য সময় লাগছে, পরীক্ষায় তো সময় নেওয়া যাবে না। 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড কত অণু পানির সাথে যুক্ত হয়? ভাই 6 গ্রাম। এটা মুখস্থ রাখবা, ক্যালসিয়াম ক্লোরাইড ইনটু 6 অণু পানি, এটা একটা যৌগ, এটা হচ্ছে পানিযুক্ত ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু পানির সাথে যুক্ত থাকে। 1 ফোঁটা পানির ভর 0.001 মিলিগ্রাম হলে উহাতে পানির অণুর সংখ্যা কত? ভাই ভর দেওয়া আছে w, ভালো কথা, বাট মিলিগ্রামে দেওয়া আছে। অণুর সংখ্যা বের করতে বলছে ক্যাপিটাল N, বড় হাতের N বের করতে বলছে। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে W/N = N/Na। তাহলে আমাদের বের করতে হবে n কত। তাহলে n = কত? n = আমাদের কত আসে আমরা সেটা বের করব। দেখো n = কত আসে বের করো। কি হচ্ছে এখানে? আচ্ছা একটা বর্ডার আছে, এই জন্য ঝামেলা করতেছে। আচ্ছা প্যারা নেই, এই জায়গায় করি, হ্যাঁ এই জায়গাটাতে করি, কারণ নিচে তো জায়গা আছেই আমার। আচ্ছা দেখো, তাহলে বা আমরা এখানে লিখি, হ্যাঁ বা আমাদের লাগবে কি? n লাগবে। n = কি? n = হচ্ছে w × Na ডিভাইডেড বাই m।
ঠিক আছে, ডিভাইডেড বাই এম। এখন ডব্লিউ কত? ডব্লিউ দেখো প্রশ্নে দেওয়া আছে 0.001 মিলিগ্রাম, তাহলে বসাই 0.001 মিলিগ্রাম, অ্যাভোগাড্রো সংখ্যা বসালাম। এখন কত হচ্ছে? এম কত বসাবা ভাইয়া? পানি, তাই না? পানির আণবিক ভর কত? 18, বাট ওটা কি মিলিগ্রামে? না, ওটা হচ্ছে গ্রামে। তাহলে যেহেতু ডব্লিউ মিলিগ্রামে বসাইছো, এমটাকেও মিলিগ্রামে বসাইতে হবে। 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, তাহলে 18 গ্রাম সমান কত? 18,000 মিলিগ্রাম। আশা করি বুঝছি। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি কত আসবে? 0.001 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 18,000, হিসাব করলে আসবে 3.346। আনসারটা আসবে আমাদের 3.346 ইন্টু 10 টু দি পাওয়ার 16, এতটি। তাহলে দেখো 0.001 মিলিগ্রাম পরমাণুতে আমাদের 3.34 ইন্টু 10 টু দি পাওয়ার 16টি পানির অণু থাকবে। ঠিক আছে, পানির অণু থাকবে। তারপরে যাই, সোডিয়াম কার্বনেটের 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 24টি অণুতে কত মোল টি দেওয়া আছে? তার মানে বড় হাতের এন দেওয়া আছে, ছোট হাতের এন বের করতে বলছে। n ইকুয়াল টু n বাই na। মাইলস্টোন কলেজে দেখছো সহজ প্রশ্ন। n কত? n হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো কাটলে আসবে 10, আনসার হবে 10 মোল। ঠিক আছে, 10 মোল আনসার আসছে 10 মোল। তারপর 2 মোল অক্সিজেন 32 গ্রাম হবে না, কারণ 2 মোল অক্সিজেন মানে কি বলতো? 2 মোল অক্সিজেন মানে কত? 1 মোল অক্সিজেন কত? 32 গ্রাম, তাহলে 2 মোলে কত? 2 গুণ 32, তার মানে 64 গ্রাম। তার মানে এটা সঠিক। আবার 2 মোল অক্সিজেন মানে কি? 2 মোল অক্সিজেন মানে 2 মোল অক্সিজেন 1 মোল সমান কত? অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 2 মোল মানে কি? 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। এই যে দেখো এটাও সঠিক, 2 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, 2 এবং 3। 2 এবং 3 আমাদের সঠিক। তারপর আচ্ছা, এটা একটু ঝাপসা আসছে, আচ্ছা প্যারা নাই, আমি বলে দিচ্ছি। উদ্দীপকের আলোকে 18-19 নং প্রশ্নের উত্তর দাও। 10 গ্রাম, এটা হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে ক্যালসিয়াম অক্সাইড ও x গ্রাম গ্যাস পাওয়া যায়। এক্সটা কি? এই যে এক্স, এটা কি? এই এক্সটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কারণ আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। বিক্রিয়াটা কিরকম? এই যে দেখো, ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাবা, সাথে কার্বন ডাই অক্সাইড পাবা। সমতা হয়ে আছে, তো আর আমাদেরকে সমতা করতে হবে না, সমতা করার কিছু নাই। ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন 3টা, সমতা হয়ে আছে। উল্লেখিত বিক্রিয়ক পদার্থে পরমাণুর সংখ্যা কত? উল্লেখিত এই যে বিক্রিয়ক পদার্থটা, এটার মধ্যে পরমাণুর সংখ্যা কত? বিক্রিয়ক কে ভাইয়া? ক্যালসিয়াম কার্বনেট। উৎপাদ কারা? ওরা। তাহলে এই বিক্রিয়ক পদার্থে আমাদের পরমাণুর সংখ্যা কত? ভাই বিক্রিয়ক কত গ্রাম আছে? 10 গ্রাম আছে। পরমাণুর সংখ্যা বের করতে বলছে, অণু না কিন্তু, ব্যাপারটা একটু বোঝো। তাহলে দেখো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পরমাণুর সংখ্যা বের করতে বলছে, তার মানে আমাদের ডব্লিউ দেওয়া আছে, তাহলে ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। বাট একটা ব্যাপার বোঝো, এন বাই এন এ কখন বসাবো? অণুর সংখ্যার জন্য। এখন ক্যালসিয়াম কার্বনেটের পরমাণু বলছে, তাহলে এন এর সাথে কত গুণ করতে হবে? একটা কার্বন, একটা ক্যালসিয়াম, 2টা অক্সিজেন, 3টা, 5, তাহলে এখানে হবে 5 এন এ। বুঝছি? আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা লিখবো বা আমাদের কত আসবে? আমাদের আসবে পরমাণুর সংখ্যা n কত? তাহলে পরমাণুর সংখ্যা n ইকুয়াল টু কত আসবে? n ইকুয়াল টু আসবে w ইন্টু 5na ডিভাইডেড বাই m, ডিভাইডেড বাই m আসবে। তাহলে এটা হিসাব করে ফেলবা। হিসাব করলে কত আসবে? w এর মান বসাবা 10, আর ক্যাপিটাল M কত বসাবা? 100। ক্যাপিটাল M বসাবা 100। তাহলে হিসাবটা আমি একটু এদিকে দেখাই দিই তোমাদেরকে। তাহলে বা n ইকুয়াল টু w হচ্ছে 10 ইন্টু 5 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, ক্যাপিটাল M হচ্ছে 100। ঠিক আছে, ক্যাপিটাল M হচ্ছে 100। যদি হিসাব করো আনসারটা আসবে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি প্রমাণ অবস্থায় এক্স গ্যাসের ঘনত্ব কত গ্রাম পার লিটার। এক্স গ্যাসটা কি ছিল ভাইয়া? কার্বন ডাই অক্সাইড ছিল। এক্স গ্যাসটার নাম কি? এক্স গ্যাসটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কত বের করতে বলছে। তাহলে ঘনত্ব সমান আমরা কি জানি? ভর বাই আয়তন। এখন প্রমাণ অবস্থা মানে কি? প্রমাণ অবস্থা মানে হচ্ছে এসটিপি কন্ডিশন। এসটিপি তে আয়তন কত? 22.4 লিটার।
এসটিপিতে আয়তন কত 22.4 লিটার। আর এখানে ডব্লিউ না লিখে আমরা এম লিখবো, কারণ কি কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর বের করতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আণবিক ভর কত 44, তাহলে 22.4 লিটার জায়গা দখল করে কতটুকু কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের 44 গ্রাম। 44 কে 22.4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.96, আনসার হচ্ছে 1.96 গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার, এটা হচ্ছে আমাদের গ্যাসটির ঘনত্ব। ওকে, তারপরে যাই। তারপর দেখো উদ্দীপকের আলোকে, আচ্ছা 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের 250 ml এর সাথে 250 ml 0.5 মোলার দ্রবণ তৈরি করা হলো। উক্ত দ্রবের অণুর সংখ্যা কতটি? দ্রবের অণুর সংখ্যা কতটি? ভাই দ্রবকে, দ্রব হচ্ছে আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড, দ্রব হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে উক্ত দ্রবের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা বের করবো, তার মানে বড় হাতের এন বের করবো, খুবই ভালো কথা। কিন্তু বড় হাতের এন যে তুমি যে বের করবা, তুমি এন বের করার সূত্র কি কি আছে বলো? এন ইকুয়াল টু এন বাই এন এ। বাট কথা হচ্ছে এন কত? এন তো জানি না। মনে রাখবা এন এর 3টা সূত্র পড়ছো, তাই না? এন এর 3টা সূত্র পড়ছি, তাহলে 3টা সূত্রের সাথে আরেকটা সূত্র আমরা একটু লিখে রাখি। কেন? কারণ এটা এখন আমাদের প্রয়োজন, প্রয়োজনের জন্য আমাদেরকে কি করতে হবে? আরেকটা ফর্মুলা আমাদেরকে লিখে রাখতে হবে। আমার ইয়াটা কোথায় গেল? এই যে পাইছি। তাহলে প্রয়োজন যেহেতু, সেহেতু আমরা কি করব? আরেকটা ফর্মুলা একটু লিখে রাখি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এরকম যে n ইকুয়াল টু এস ভি, এটাও আমাদের একটা ফর্মুলা, ঠিক আছে। n ইকুয়াল টু এস ভি, এটাও হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এটা তোমরা কলেজে উঠলে পড়বা, বা যেহেতু এখানে আসছে তাই আমি লিখে দিলাম। এখানে ভি কি? আয়তন। এস হচ্ছে কি? ঘনমাত্রা। ভি হচ্ছে আয়তন, এস হচ্ছে ঘনমাত্রা। তাহলে ভি আয়তন এবং এস হচ্ছে আমাদের ঘনমাত্রা। তাহলে এই অঙ্কটা আমরা ওই সূত্র দিয়ে করতে পারি। কিভাবে বলো? এই যে দেখো ভি দেওয়া আছে, এই যে দেখো ভি দেওয়া আছে আয়তন, এই যে দেখো ঘনমাত্রা দেওয়া আছে এস 0.5 মোলার। তাহলে এখানে আমরা n ইকুয়াল টু বসাবো এস ভি ইকুয়াল টু n বাই এন এ, ঠিক আছে। n বাই এন এ। এই ধরনের প্রশ্ন আমাদের বোর্ডে আসার সম্ভাবনা নাই, একটা স্কুলে আসছে এটা। তারপর দেখো বা আমাদের অণুর সংখ্যা বের করতে বলছে, তার মানে n বের করব। n ইকুয়াল টু কত? এস ভি ইন্টু এন এ। এখন মান বসিয়ে দাও। এস কত? 0.5 মোলার। মোলার মানে কি? মোল পার লিটার। ভি মানে কি? আয়তন। আয়তন দিবা কিসে? লিটারে। এখানে আছে কত ভাই? 250 ml। লিটারে নিলে 1000 দিয়ে ভাগ করে দিব, 0.25 লিটার ইন্টু এন এ, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমরা যদি হিসেব করি এই মানটা আমাদের কত আসবে? এই মানটা কত আসবে? 0.5 ইন্টু 0.25 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আনসার আসবে 7.528 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এটা হচ্ছে আমাদের আনসার। এই যে 7.528 ইন্টু 10 টু দি পাওয়ার 22, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার আসবে, ঠিক আছে। এটা আমাদের আনসার আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার আসবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, পরে যাই, এরপরে দেখো তো কি আছে। উদ্দীপকের দ্রবণে 10 গ্রাম কস্টিক সোডা যোগ করলে কি কি হয়? তো চলো উদ্দীপকের দ্রবণটা আগে একটু দেখে আসি, তারপর আমরা হিসাব করি কি কি হবে। দ্রবণটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 250 ml। সালফিউরিক অ্যাসিড 250 ml 0.5 মোলার, তাই না? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড 250 ml, সালফিউরিক অ্যাসিড 250 ml 0.5 মোলার। তাহলে আমি একটু লিখি, হ্যাঁ আমি একটু লিখি জিনিসটা। দেখো পাত্রটা হচ্ছে এরকম, এই যে এখানে হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে আমাদের শুরু থেকে আছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কতটুকু? 250 ml 0.5 মোলার। এখন এটার মধ্যে তুমি যোগ করছো, কি যোগ করছো? 10 গ্রাম কস্টিক সোডা যোগ করছো। 10 গ্রাম কস্টিক সোডা যোগ করছো। হ্যাঁ, তুমি কস্টিক সোডার মোল সংখ্যা বের করতে পারবা n কিভাবে? W/m সূত্র দিয়ে, যেহেতু এখানে ভর দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যাও বের করতে পারবা কিভাবে? SV দিয়ে, যে S এবং V, n ইকুয়াল টু SV। বলছে 10 গ্রাম কস্টিক সোডা যোগ করার পর প্রশমন বিক্রিয়া ঘটবে নাকি দ্রবণে কস্টিক সোডা থেকে যাবে? 0.125 মোল লবণ উৎপন্ন হবে। তাহলে চলো আমরা একটু দেখি, বিক্রিয়াটা একটু করি। তাহলে বিক্রিয়াটা করলে কি আসতেছে বলো? সালফিউরিক অ্যাসিড আর ক্ষার কস্টিক সোডা বিক্রিয়া করলে অবশ্যই প্রশমন বিক্রিয়া হবে, কারণ ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়ায় লবণ পানি তৈরি হয়। লবণ হিসেবে কি তৈরি হবে? Na2SO4, সোডিয়াম সালফেট, এবং পানি তৈরি হবে। সমতা করলে কি আসে? এখানে সোডিয়াম 2টা, তার মানে এখানে 2 দিয়ে দাও। সমতা হয়ে গেছে, সোডিয়াম সালফেট এবং 2 অণু পানি। তাহলে লবণ কোনটা? এখানে A হচ্ছে অ্যাসিড, ও হচ্ছে ক্ষার বেস,
ও হচ্ছে সল্ট লবণ, আর ও তো পানি, ঠিক আছে? তাহলে অ্যাসিড, বেস এবং সল্ট, অম্ল, ক্ষার এবং লবণ। তাহলে আমাদের বলছে কোনটি সঠিক? প্রশমন বিক্রিয়া ঘটবে, হ্যাঁ ঘটবে, এটা আমরা পেয়ে গেছি সঠিক, কারণ প্রশমন বিক্রিয়া হয়েছে। দ্রবণে কস্টিক সোডা থেকে যাবে, এটা কিভাবে বের করবা? এটা বের করবো আমরা মোল সংখ্যা দিয়ে। চলো আমরা একটু বের করি দ্রবণে লবণ থাকবে কিনা, দ্রবণে কস্টিক সোডা থাকবে কিনা। এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দুইজনের মোল সংখ্যা বের করতে হবে। দুইজনের মোল সংখ্যা তাহলে কিভাবে বের করবো? এন সালফিউরিক অ্যাসিড বের করবো। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কিভাবে বের করবো? সালফিউরিক অ্যাসিডের হচ্ছে Sb, তাই না? কারণ সালফিউরিক অ্যাসিডের ডাটা কি কি দেওয়া আছে? আমাদের সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে। তাহলে এটার সমান আমাদের কত আসবে? S কত? 0.5, আয়তন কত? 250 ml, তার মানে 0.25। যদি হিসাব করো কত আসে? 0.5 × 0.25, 0.5 × 0.25, 1/8, 0.125 মোল। তাহলে দ্রবণে আমরা সালফিউরিক অ্যাসিড নিয়েছি 0.125 মোল। চলো দেখি কস্টিক সোডা কতটুক নিছো, ক্ষার কতটুক নিছো, এন কস্টিক সোডা। ভাই এটা নেওয়ার সময় একটু খেয়াল করবা, এন কে মানে সহগ দিয়ে ভাগ করতে হয়। ভাই এখানে সহগ 1 ছিল, এই যে 1, এই জন্য 1 দিয়ে তো ভাগ করলে এটা দেখা মানে ভাগ করার কিছু নাই, এই জন্য দেখা যাচ্ছে না। বাট এখানে দেখো কস্টিক সোডার সহগ কত? 2। নিয়ম হচ্ছে যার সহগ যত তাকে তত দিয়ে ভাগ করতে হয়, ওকে? এবং কস্টিক সোডা তুমি কত পাবা? কি দিয়ে পাইছো? 10 গ্রাম কস্টিক সোডা ছিল, তাহলে 10 গ্রাম মানে কি? W/m, W/m, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কস্টিক সোডার n বের করব। তাহলে n কস্টিক সোডা ইকুয়াল টু আমাদের কত আসবে? NaOH কস্টিক সোডা ইকুয়াল টু আমাদের আসতেছে 2W ডিভাইডেড বাই m। তাহলে 2W কত? 2 ইন্টু W কত? 10 গ্রাম। কস্টিক সোডা কি? কস্টিক সোডা হচ্ছে আমাদের আণবিক ভর হচ্ছে 40, তাহলে হিসাব করলে কত আসবে? 0.5 মোল, 0.5 মোল। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো তো কে বেশি, এখানে কস্টিক সোডা বেশি আছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা দেখতে পাচ্ছি দ্রবণে সালফিউরিক অ্যাসিড থেকে NH2SO4 থেকে কস্টিক সোডার মোল সংখ্যা বেশি। তাহলে খেয়াল করো, তাহলে কস্টিক সোডা কিন্তু থেকে যাবে, সালফিউরিক অ্যাসিড দ্রবণে থাকবে না। তাহলে দ্রবণে আমাদের সালফিউরিক অ্যাসিড থাকবে না, তো যেহেতু থাকবে না এটাকে আমরা একটু কেটে দেই, এই ব্যাটা থাকবে না, থেকে যাবে কে? ও থেকে যাবে। এখানে তাই বলছে দ্রবণে কস্টিক সোডা থেকে যাবে, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে দ্রবণে কস্টিক সোডা থেকে যাবে, এটা সঠিক। তো এই ধরনের এমসিকিউ করার সময় তোমরা সর্বোচ্চ 2 মিনিট সময় পাবা পরীক্ষার হলে, এর মধ্যে এমসিকিউটা করে ফেলতে হবে। তারপর আসো 0.125 মোল লবণ উৎপন্ন হবে। লবণ হচ্ছে আমাদের এইখানে, এই যে এ হচ্ছে আমাদের লবণ, সোডিয়াম সালফেট। এখন বলছে সোডিয়াম সালফেট 0.125 মোল তৈরি হবে। এটা একদম সহজ, যে লিমিটিং তাকে দিয়েই আমরা লবণ উৎপাদ বের করি। তো লিমিটিং কে? এখানে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এখানে কয় মোল আছে? ভাই 1 মোল। তাহলে লবণও কয় মোল? 1 মোল। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে লবণ তৈরি হইতো 1 মোল। তাহলে 0.125 সালফিউরিক অ্যাসিড থেকে লবণ তৈরি হবে কতটুকু? 0.125 মোল। তার মানে এটাও কিন্তু আমাদের সঠিক, এটাও আমাদের সঠিক, অর্থাৎ আমাদের সঠিক উত্তর 1, 2, 3। 3টা উত্তরই কিন্তু আমাদের সঠিক, ঠিক আছে? 3টা উত্তরই কিন্তু আমাদের সঠিক। তো সবাই বুঝছি কিনা? তো আমি আসলে যেটা বলছি, সবসময় যেটা বলছি, আসলে আমাদের এই ক্লাসটা আসলে শুরু করার উদ্দেশ্য কি? শুরু করার উদ্দেশ্য হচ্ছে, যদিও আমি আমাদের এই অনলাইন গ্রুপটা, এই যে অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষাঙ্গন, এটা আমি শুরু করেছিলাম আসলে এসএসসি 2023 ব্যাচ দিয়ে, যারা এখন এইচএসসি 2025 মানে সামনের বছর যারা এইচএসসি পরীক্ষা দিবে, যেটাকে আমরা ইন্টার বলি আর কি, ইন্টার পরীক্ষা দিবে। আসলে এসএসসি এইচএসসি বললে অনেক সময় পেস লাগা যায়, তো ম্যাট্রিক আর ইন্টার বললে আসলে সবাই বুঝতে পারে, যদিও এটা অনেক আদিম জিনিস, বাট ওটাই আসলে আমাদের মাথায় হচ্ছে বেশি থাকে আর কি, সহজে বোঝা যায়। তো যারা হচ্ছে আমাদের এসএসসি 23 ছিল, তারা এখন এইচএসসি 25, তারা যখন ক্লাস 10-এ ছিল তখন হচ্ছে শিক্ষাঙ্গনের পথ চলা শুরু হয়, এবং তারপরে তারা যখন কলেজে উঠে, আমিও তখন কলেজ তাদেরকে পড়ানোর জন্য কলেজের জিনিসগুলোই পড়াতে শুরু করি। বেসিক্যালি তো ভাইয়া কলেজেরই পড়াই, স্টুডেন্ট কলেজেরই পড়াই সব কিছু। তবে এখানে আমাদের হচ্ছে এসএসসি 25 ব্যাচের কিছু স্টুডেন্ট আছো যারা কিনা আমার কাছে পড়তে চেয়েছো, যার জন্য আমি আসলে একটা কোর্স লঞ্চ করেছি, ঠিক আছে? তো এখন এই কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো বা লাইভ ক্লাসে খুব একটা উপস্থিতি নাই, বাট আমি আশা করছি এই জন্য 1 মাস পরে কিন্তু কোর্সটা রেখেছি, নভেম্বরে রেখেছি। তো আমি আশা করছি 1 মাসের মধ্যে আমাদের ক্লাস করলে তোমরা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবা এবং আমার সাথে ভালোভাবে কানেক্টেড হয়ে যাবা, এবং মনের মিলের যে ব্যাপারটা আছে সেটা আসলে হয়ে যাবে, কারণ মনের মিলের ব্যাপার না হলে পুরো বুঝতে পারবো না কিছু, ঠিক আছে? কি পড়াচ্ছি সেটা বুঝতে হবে তো, তাই না? কি পড়াচ্ছি সেটা বুঝতে হবে নাকি? চলো তাহলে তারপরে যাই।
তারপরে যাই এখন গ্যাসের মোলার আয়তনে চলে আসছি। ভাই এখন দেখবে একটানে তাড়াতাড়ি শেষ করে ফেলবো। গ্যাসের মোলার আয়তনে চলে আসছি। চলো, গ্যাসের মোলার আয়তন থেকে আমাদের বেসিক বোঝানোর কিছু নাই। গ্যাসের মোলার আয়তন মানে কি? 1 মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার এবং এসএটিপি কক্ষ তাপমাত্রায় গ্যাসের মোলার আয়তন হচ্ছে 24.789 লিটার। 24.789 লিটার, এতটুকু মনে রাখলেই চলবে। প্রমাণ অবস্থায় 5 গ্রাম গ্যাসের 5 গ্রাম মানে ভর দেওয়া আছে, আয়তন কত লিটার? আচ্ছা, এটা কোনো ব্যাপার? 5 গ্রাম W/m আয়তন বলছে, তার মানে V/22.4, V/22.4। তাহলে আমাদেরকে বের করতে বলছে আয়তন কত লিটার, ভি বের করতে বলছে। তাহলে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু 22.4 ইন্টু W ডিভাইডেড বাই m। ঠিক আছে, তাহলে বা ভি ইকুয়াল টু কত? 22.4 ইন্টু W কত? W হচ্ছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 2। তাহলে হিসাব করলে এটা কত আসবে? হিসাব করলে কত আসে দেখো তো, হিসাবটা করে ফেলি আমরা। 22.4 ইন্টু 5, তাহলে হিসাব করে এটা মনে আসবে 22.4 না, 22.4 ইন্টু 5, 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, 56 আসবে। আনসার আসবে 56 লিটার। ঠিক আছে, আনসার আসবে আমাদের 56 লিটার। তারপর আমরা যদি দেখি আদর্শ তাপমাত্রা ও চাপে 60 গ্রাম সালফার ডাই অক্সাইডের আয়তন কত? ভাই আদর্শ তাপমাত্রা ও চাপ মানে কি? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। 60 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন কত? W/m ইকুয়াল টু V/22.4। সেম ম্যাথ না? সেম ম্যাথ নাকি? তাহলে ভি ইকুয়াল টু কত আসবে? ভি ইকুয়াল টু আসবে সেম ম্যাথ বলে আমি একটু শর্টকাট করি, 22.4 ইন্টু W, W কত? 60, m কি? সালফার ডাই অক্সাইডের আণবিক ভর। সালফার ডাই অক্সাইডের আণবিক ভর কত? সালফারের 32, অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তার মানে 64। তাহলে হিসাব করলে এটা কত আসবে? 22.4 ইন্টু 60 ডিভাইডেড বাই 64, এটা আনসার আসবে 20.625। তাহলে 20.625 তো নাই, আনসার হচ্ছে আমাদের 21 লিটার। ঠিক আছে, আনসার অ্যাকচুয়ালি আসে 20.625 লিটার। ঠিক আছে, তারপরে আমরা যাই। তারপরে প্রশ্ন দেখো, তারপরে কি বলছে দেখো। তারপর আমাদেরকে বলা হয়েছে যে এসটিপিতে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? সেম টাইপের কোশ্চেন না? ভি ইকুয়াল টু কি পেয়েছি? আগের জিনিসই তো, W/m ইকুয়াল টু V/22.4। তাহলে 22.4 ইন্টু W ডিভাইডেড বাই m, মানে একটু শর্টকাট করলাম আর কি। ওকে, মানে 22.4 নিচে চলে আসবে। তাহলে 22.4 জিনিসটা তাহলে আমাদের কত আসতেছে? আচ্ছা 1 মিনিট, এটা গেল কই? এই যে আসছে। আচ্ছা দেখো, তাহলে বা 22.4 ইন্টু W কত? W হচ্ছে 5 গ্রাম, কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত? 44। ঠিক আছে, 22.4 হবে, 22 লিখলাম কেন? 22.4। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসে? এটা হিসাব করলে আমাদের আসবে 22.4 ইন্টু 5 ডিভাইডেড বাই 44, এটা আসবে আমাদের 2.55 লিটার, 2.55 লিটার। ঠিক আছে, সহজ জিনিস। তারপরে দেখো, তারপরে যাই। চলো, তারপরে এসটিপিতে 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? এটাও তো সেম প্রশ্ন, তাই না? দেখো একই রিপিট কোশ্চেন বারবার আসছে, জাস্ট মান বদলে দিয়ে। 22.4 ইন্টু W কত? 10 গ্রাম ডিভাইডেড বাই m, অ্যামোনিয়া গ্যাসের m কত? 17। অ্যামোনিয়া কিভাবে লেখে? NH3, নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন 3টা, 17। তাহলে এটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে আমাদের আসবে 13.176। এখানে আছে 13.176, এই যে এত। ঠিক আছে, এত আসবে 13.176 লিটার। ঠিক আছে, তো লিটার সমান কত? 1 লিটার সমান 1000 ml, তার মানে 13,176 মিলিলিটার। তোমরা ভাবতে পারো এখানে এটা দশমিক, না ভাই এটা দশমিক না, এটা যে বই থেকে নিয়েছি সেই বইটা দশমিকের মতো দেখাচ্ছে, বাট এটা 13,176। ঠিক আছে, 13,176 ml। তারপরে দেখি সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজ, এটার মনে হয় আমাদের কন্টেস্টে একটা ভাইয়া মনে হয় সেন্ট গ্রেগরি স্কুলের একটা পোস্ট করেছে, তাই না? আমাদের যে আমার কলেজ সবার সেরা কন্টেস্ট চলতেছে সেখানে। প্রমাণ অবস্থায় কত গ্রাম ফ্লোরিন গ্যাসের আয়তন 5600 সিসি হবে? তাহলে কত গ্রাম ফ্লোরিন গ্যাসের আয়তন 5600 সিসি হবে? তাহলে আমাদের ভি দেওয়া আছে, তাই না? কত গ্রাম? W বের করতে হবে। তাহলে W/m ইকুয়াল টু V/22.4। এখন 5600 সিসি সমান কত লিটার ভাইয়া? 5600 সিসি যেই কথা, 5600 ml একই কথা, কারণ 1 সিসি সমান 1 ml।
আবার ml থেকে যদি লিটারে যাও 1000 দিয়ে ভাগ করবা, 1000 দিয়ে ভাগ করলে এটা আসবে 5.6 লিটার। তার মানে 5600 সিসি মানে হচ্ছে 5.6 লিটার। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি আমাদের লাগবে কি কত গ্রাম, W ইকুয়াল টু mv ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে, mv ডিভাইডেড বাই 22.4। তাহলে বা W ইকুয়াল টু m কত, ফ্লোরিন গ্যাস ভাইয়া, ফ্লোরিন গ্যাস F2 ফ্লোরিন গ্যাসের আণবিক ভর কত, একটা ফ্লোরিন হচ্ছে 19 দুগুণে 38 ইনটু v কত, v হচ্ছে 5.6 লিটার আর নিচে কত 22.4। তো যদি হিসাব করো তাহলে এটা কত আসবে আমাদের 38, হিসাব করলে আমাদের আসবে 38 ইন্টু 5.6 ডিভাইডেড বাই 22.4, আনসার আসবে 9.5 গ্রাম। এই যে দেখো 9.5 গ্রাম। ঠিক আছে, তারপরে যাই পরেরটাতে, দেখো প্রমাণ অবস্থায় 42.5 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত। এই দেখো 42.5 গ্রাম আয়তন ভি বের করতে বলছে, প্রমাণ অবস্থা মানে কি এসটিপি তে বলছে। তাহলে দেখো 42.5 গ্রাম আয়তন কত, তাহলে আয়তন ভি ইকুয়াল টু কত পড়ছিলাম 22.4 ইনটু কি ছিল উপরে ছিল W ডিভাইডেড বাই m, মানে v বাই 22.4 সমান W বাই m, ওখান থেকে আসছে এটা। তাহলে 22.4 ইনটু W কত 42.5, m কত অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত 17। তাহলে হিসাব করলে কত আসে 22.4 ইনটু 42.5 ডিভাইডেড বাই 17, 56 আসবে, আনসার আসবে 56 লিটার। ঠিক আছে, 56 লিটার। তারপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে 28 এবং 29 নং প্রশ্নের উত্তর দাও। 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালনা করা হয়েছে, খুব ভালো কথা। তাহলে ও বিক্রিয়াকৃত হাইড্রোজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত। আচ্ছা, বিক্রিয়ায় যতটুক হাইড্রোজেন বিক্রিয়া করেছে সেটার আয়তন প্রমাণ অবস্থায় কত। তাহলে হাইড্রোজেন এখানে কতটুকু আছে ভাইয়া 4 গ্রাম, বা 4 গ্রাম হাইড্রোজেনে কি বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এটা তো আমরা বলতে পারছি না, কারণ লিমিটিং বিক্রিয়ক টেস্ট করতে হবে। কারণ বলছে বিক্রিয়াকৃত কতটুকু হাইড্রোজেন বিক্রিয়া করছে সেটা তো আমি জানি না। 4 গ্রাম হাইড্রোজেন তুমি পাত্রে দিয়েছো, বা 4 গ্রামই যে বিক্রিয়া করছে এটা কিভাবে বলবা। চলো আগে তাহলে আমরা লিমিটিংটা বের করি। তাহলে লিমিটিং কিভাবে বের করে, ফ্লোরিন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় আমাদের তৈরি হয় 2 মোল হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে হিসাব করলে আমরা তাহলে এক কাজ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে সব কত 1 1। তাহলে আমরা প্রথমে ফ্লোরিন এবং হাইড্রোজেনের মোল সংখ্যা বের করি। তাহলে n ফ্লোরিন ইকুয়াল টু কি, ফ্লোরিনের কি দেওয়া আছে ভর, তাহলে W বাই m। আবার এখানে আবার কি বের করব, n হাইড্রোজেন, এখানেও আমাদের কি দেওয়া আছে W বাই m, কারণ ভর দেওয়া আছে। তাহলে n ফ্লোরিন ইকুয়াল টু কত আসতেছে, n ফ্লোরিন ইকুয়াল টু আসতেছে, ফ্লোরিন কতটুকু দেওয়া আছে 50 গ্রাম, ফ্লোরিনের আণবিক ভর কত 38, 19 দুগুণে 38। হাইড্রোজেন n হাইড্রোজেনের ভর কত দেওয়া আছে 4 গ্রাম, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত 2। তাহলে সুতরাং n হাইড্রোজেন তুমি কত পাচ্ছ, n হাইড্রোজেন পাচ্ছ তুমি 2 মোল। তার মানে বিক্রিয়ায় হাইড্রোজেন ছিল আমাদের 2 মোল। ঠিক আছে, এখন আসো বিক্রিয়ায় ফ্লোরিন কতটুকু ছিল ভাইয়া, ফ্লোরিন কম ছিল, খেয়াল করো ফ্লোরিন আমাদের কম ছিল 50 বাই 38, 50 ভাগ 38, তার মানে 1.312 লিখতে পারো, 1.32 মোল। তাহলে দেখো তো হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, ফ্লোরিন কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু n ফ্লোরিন থেকে n হাইড্রোজেন বেশি, তার মানে এখানে লিমিটিং হচ্ছে ফ্লোরিন, যে কম থাকে সে হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে যেহেতু তারা 1:1 বিক্রিয়া করে, তার মানে হাইড্রোজেন কিন্তু 2 মোল বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না। যতটুকু ফ্লোরিন আছে ততটুকুই হাইড্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করতে পেরেছে, কারণ এই ফ্লোরিনটা শেষ হয়ে যাওয়ার পর হাইড্রোজেন বসে আছে, আরো ফ্লোরিন দাও বিক্রিয়া করব, কিন্তু ফ্লোরিন তো শেষ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াকৃত হাইড্রোজেনের পরিমাণ তাহলে কত, ফ্লোরিন যতটুকু ছিল। তাহলে সুতরাং বিক্রিয়াকৃত হাইড্রোজেনের পরিমাণ লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমাদের বিক্রিয়া হিসাব নিকেশ করা হয়, সমান কত 1.32 মোল। তার মানে হাইড্রোজেন যদিও আমাদের ছিল বাট বিক্রিয়া কিন্তু করতে পারে নাই। তাহলে 1.32 মোল সমান কত লিটার, 1 মোল সমান আমরা জানি 22.4 লিটার। তাহলে 1.32 মোল সমান কত, 1.32 ইন্টু 22.4 লিটার। তো এটা যদি হিসাব করো কত আসবে,
1.32 ইন্টু 22.4, এটা আনসার আসবে আমাদের 29.47 লিটার। তাহলে বিক্রিয়ায় যে পরিমাণ হাইড্রোজেন বিক্রিয়া করেছে সেটার পরিমাণ হচ্ছে 29.46 লিটার। এই যে 4746 অপশনে আছে, ঠিক আছে। এখন অবশিষ্ট কতটুকু আছে তাহলে হাইড্রোজেন? ওই যে 2 থেকে 1.32 বিয়োগ করে দাও, সেটা অবশিষ্ট আছে। চলো দেখি ঘতে আমাদের জন্য কি রাখছে। বিক্রিয়কগুলোকে সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তরিত করতে চাইলে তাতে কি যোগ করতে হবে? ভাইয়া বিক্রিয়কগুলোতে হাইড্রোজেন অলরেডি আছে, তাহলে যোগ করতে হবে কি বলতো? ফ্লোরিন যোগ করতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে যোগ করতে হবে কি? যোগ করতে হবে ফ্লোরিন, যোগ করতে হবে ফ্লোরিন, কারণ হাইড্রোজেন তো আছেই রে বাবা, ফ্লোরিন যোগ করতে হবে। তাহলে কতটুকু যোগ করতে হবে? তাহলে কতটুকু যোগ করতে হবে? ফ্লোরিন যোগ করতে হবে। তাহলে কতটুকু? ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের ঘাটতি আছে কতটুকু? ফ্লোরিনের ঘাটতি আছে আমাদের 2 - 1.32 মোল, কারণ হাইড্রোজেন আছে 2 মোল বাট ফ্লোরিন ছিল 1.32 মোল। তাহলে বিক্রিয়া সম্পূর্ণ করতে গেলে আমাদের আরো 0.68 মোল ফ্লোরিন লাগবে। তো এটা সমান কত গ্রাম? 0.68। 1 মোল সমান কত গ্রাম? আণবিক ভর, ফ্লোরিনের আণবিক ভর কত? 38। তাহলে আমরা যদি হিসেব করি তাহলে আমরা পেয়ে যাব বিক্রিয়াটা সম্পূর্ণ করতে আমাদের আরো কতটুকু ফ্লোরিন লাগবে। আমাদের আরো 25.84। ভাই 25.84 নাই, 26 আছে। তাহলে আমরা এখানে লিখবো 25.84 গ্রাম। তো আমাদের আনসারে 26 আছে, কাছাকাছি আনসার। তাহলে 26 গ্রাম ফ্লোরিন আমরা যদি অতিরিক্ত আরো যোগ করি তাহলে সম্পূর্ণ উৎপাদ আমরা পেতে পারি, মানে বিক্রিয়ার কোনো বিক্রিয়ক থাকবে না। তারপরে যাই, তো এই ধরনের এমসিকিউ গুলো করতে তোমরা একটু সময় নিবা। এছাড়া এইসব এমসিকিউ তোমরা খুব ঝটপট পরীক্ষার হলে করতে হবে। ওকে, তারপরে দেখো, তারপরে যাওয়ার আগে এক কাজ করি, দাঁড়াও। আমরা এখন একটু ঝটপট যাব, ঠিক আছে, কারণ এখনকার এমসিকিউ গুলো সহজ, এখনকার এমসিকিউ গুলো অনেক সহজ, এগুলো এত বেশি প্যারা দিবে না, আমাদেরকে সময় কম লাগবে, আমরা একটু ঝটপট করে ফেলি। চলো, 1 মোল কার্বন ডাই অক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 1 মোল অক্সিজেন পরমাণুর সংখ্যা, ভাইয়া একটাতে কয়টা অক্সিজেন থাকে? 2টা। তাহলে 1 মোলে কয়টা থাকবে ভাইয়া? 2n। এখন একটু ঝটপট করবো। হ্যাঁ, 2n এর সমান কত? 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করলে আসবে 1.2 ইন্টু 10⁻24। ঠিক আছে, তারপরে আসো এতটি অক্সিজেন পরমাণুর ভর কত? ভাইয়া অক্সিজেন পরমাণুর ভর বলছে, তাই না? এতটি অক্সিজেন পরমাণুর ভর কত? তাহলে এতটি, তার মানে সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের n/na ইকুয়াল টু, পরমাণু বলছে না, পরমাণু বললে w ডিভাইডেড বাই m। এবং যদি পরমাণু বলে তাহলে জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে বলতো? জিনিসটা আমাদের যাচ্ছে এখানে 2 হবে। কেন? কারণ একটা অক্সিজেনে 2টা পরমাণু থাকে, একটা অক্সিজেন গ্যাসে 2টা অক্সিজেন পরমাণু থাকে। তাহলে এটা দিয়ে যদি হিসাব করো তাহলে আনসারটা তোমার কত আসবে? আনসারটা কত আসবে? এতটি অক্সিজেন পরমাণুর ভর কত? এতটি অক্সিজেন পরমাণুর ভর কত? তাহলে এটা সমান আমাদের কত আসতেছে দেখি তো। n কত? n হচ্ছে 3.01 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2na অ্যাভোগাড্রোর সংখ্যা ইকুয়াল টু w বাই m। m কত? 32। অক্সিজেন পরমাণুর ভর, অক্সিজেন পরমাণুর ভর বলছে, তাই না? অক্সিজেন পরমাণুর ভরলে অক্সিজেনের পারমাণবিক ভর লাগবে, এখানে হবে 16, এখানে 32 হবে না, কারণ অক্সিজেন পরমাণু বলছে তো, পারমাণবিক ভর লাগবে। তাহলে এটা সমান আমাদের কত আসতেছে বলো তো? আচ্ছা, পরমাণু যদি বলে তাহলে এখানে 2 দিতে হবে না, কারণ তুমি পরমাণুর সাপেক্ষে যে পারমাণবিক ভর বর্ষা দিছো না, এখানে 2 দেওয়া লাগবে না। তাহলে এটাকে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে আসবে 0.5। এটা আসবে 0.5 সমান na/16, বা 0.5 না লিখে তুমি এটাকে হাফ লিখতে পারো, হাফ। তাহলে হাফ সমান na/16। তাহলে এখান থেকে আমরা পাবো na না, সরি, এটা হচ্ছে w/16। তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি? w ইকুয়াল টু আমরা পাবো 8 গ্রাম, তাহলে এতটি অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 8 গ্রাম। শর্টকাট কিভাবে করবো ভাইয়া? 1 মোল অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে আমাদের 16 গ্রাম, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর 16, আর এতটা মানে কি 0.5 মোল। তাহলে 1 মোলের ভর যদি 16 গ্রাম হয় তাহলে হাফ মোল কত হবে? অর্ধেক হবে না, 8 গ্রাম হবে। তারপরে যাই, একটি পাত্রে পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দেওয়া আছে, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? ভাই একটা পাত্রে পানিতে, একটা পাত্র কেমনে তৈরি হয়? পানি কেমনে তৈরি হয়? H2O। তাহলে হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা। তো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যত হবে অক্সিজেন কি হবে? তার অর্ধেক হবে না? হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা। তাহলে হাইড্রোজেন যতটা হবে অক্সিজেন তার অর্ধেক হবে না? হাইড্রোজেন 2টা এবং অক্সিজেন একটা, তাহলে হাইড্রোজেন পরমাণু যতটা তাকে অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে আমাদের আনসারটা কত আসবে? 2 দিয়ে ভাগ করলে আনসারটা আসবে 1.505 ইন্টু 10⁻24।
ঠিক আছে, তাহলে জিনিসটা আসলে কি রকম, একটা পরমাণুতে আমাদের হাইড্রোজেন থাকে দুইটা, একটা পানিতে হাইড্রোজেন পরমাণু থাকে দুইটা, অক্সিজেন পরমাণু থাকে একটা। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি এত হয়, অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে কি, তার অর্ধেক হবে। ঠিক আছে, কারণ পানিতে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন থাকে। ঠিক আছে, আশা করি এটা বুঝছি। তারপরে যাই, মোলার দ্রবণ কি, এই তো সহজ জিনিসে চলে আসছি। তো হ্যাঁ, মোলার দ্রবণ কি তোমরা সবাই জানো না? মোলার দ্রবণ কি, W = SBM। মোলার দ্রবণ কি, W = SBM। শুভম ভাইয়ের অঙ্ক, W = SBM যদি V লিটার এককে থাকে, যদি V মানে আয়তন, যদি V যদি লিটার এককে নেই, লিটার এককে থাকে, বা লিটার এককে তুমি যদি V কে ব্যবহার করো তাহলে হবে SBM। আর তুমি যদি